আচ্ছা, আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড দেখব। তো দেখার জন্য আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড যখন ওপেন করতে যাইবো, যে আসলে আমাদের ল্যাবে মাইক্রোসফট ওয়ার্ড আছে কিনা। তো এটা খোঁজার জন্য আমরা বেশ কয়েকভাবে দেখতে পারি। তার মধ্যে হচ্ছে দেখেন এই স্টার্ট বাটন, আমরা অলরেডি এটার সাথে পরিচিত। তো স্টার্ট বাটনে আমরা ক্লিক করব। তো স্টার্ট বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে খুঁজবো যে মাইক্রোসফট অফিস নামে থাকতে পারে কোনো কোনো ল্যাপটপে, আবার কোথাও থাকতে পারে হচ্ছে ডিরেক্ট মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মানে ভিন্ন ভিন্ন ভাবে থাকতে পারে। যেমন দেখেন আমার এখানে আমি আসছি মাইক্রোসফট অফিস লেখা আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এরপর বিভিন্ন ভার্সন দেখেন কিন্তু চলে আসছে বিভিন্নগুলো। যে এখান থেকে আমার দরকার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। দেখেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, এরপর দরকার হবে হচ্ছে আমার মাইক্রোসফট এক্সেল 2007, এরপর দরকার হবে আমার হচ্ছে পাওয়ার পয়েন্ট। মূলত আমাদের হচ্ছে এই তিনটাই দরকার হয়ে থাকে এবং হচ্ছে এই তিনটা থেকে আমরা কাজ করে থাকি। তো এক্সেস গুলো আমরা আসলে এখন ওভাবে কাজ করি না। আবার অনেকের আছে যে এখানে সরাসরি মাইক্রোসফট অফিস লেখা না থেকে লেখা থাকবে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এরপরে এক জায়গায় এসে লেখা থাকবে এক্সেল, আরেক জায়গায় লেখা থাকবে পাওয়ার পয়েন্ট। যেইভাবেই থাক আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করব, অথবা শুধু ওয়ার্ড লেখা থাকতে পারে। আচ্ছা, যতটুকু সেন্স আমাদের খুঁজতে সময় লাগবে, আমি এইভাবে খুঁজতে পারি বা সহজভাবে খুঁজতে পারি। আচ্ছা, আরো সহজভাবে খোঁজার জন্য আমাদের এই দেখেন এখানে একটা অপশন আছে সার্চ বক্স, যে টাইপ হিয়ার টু সার্চ। এটা এই সার্চ বক্সের মধ্যে যে আমার যেই জিনিসটা দরকার আমি খুঁজতে চাচ্ছি, স্টার্ট বাটন থেকে আমার ধরেন প্রচুর সফটওয়্যার ডাউনলোড দেওয়া আছে, ইনস্টল করা আছে, অথবা কোনো একটা সেটিং দরকার, যেটা আমার হচ্ছে খুব ছোটখাটো সেটিং বা বড় সেটিং হোক, ইমার্জেন্সি সেটিং হোক, দরকার আমাকে খুঁজতে গেলে আমার অনেক সময় লাগবে। তো সেটা কি করব, আমরা এই সার্চ বক্সে এসে আমার যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা দরকার খুঁজছি, তাহলে আমি শুধু ওয়ার্ড লিখবো, WORD, আর কিচ্ছু লিখবো না। আমার ওই মাইক্রোসফট অফিস ওয়ার্ড এত বড় লেখার দরকারই না। দেখেন আমার কিন্তু পড়ে নাই, শুধু ওয়ার্ড লিখছি, আমার কিন্তু দেখেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, মানে যেই ভার্সনটা এখানে অলরেডি ইনস্টল থাকবে সেই ভার্সনের সর্বশেষ সংখ্যাটা এখানে থাকবে। যদি দেয়া না থাকে তাহলে এখানে আসবে না, তখন আপনাদেরকে ওটাকে ইনস্টল করে নিতে হবে। আচ্ছা, এখন আমরা এটাকে ওপেন করব। আচ্ছা দেখেন, ওপেন করার পর এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। তো এই যে ইন্টারফেসটা চলে আসছে, এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে আমরা লিখব, আমরা একটা দরখাস্ত লিখতে পারি এখানে। সেটা যে কোনো বিষয়ের দরখাস্ত হতে পারে, জমি জমার বিষয় লেখা হতে পারে, কোনো একটা চুক্তি নামা লেখা হতে পারে। এখানে বিভিন্ন সাইজের পেজ নেওয়া যায়। তো A4 অথবা লিগ্যাল পেজ, সাধারণত আমরা হচ্ছে যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে A4। আর আমাদের যেই ফন্টগুলো আমরা লিখে থাকি সেই ফন্টের সাইজ হচ্ছে 12। দেখেন এই ফন্ট সাইজ ঠিক করার জন্য আমরা এই যে 11 একটা সংখ্যা আছে, এর ডান পাশে দেখেন একটা তীর চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করলে এরকম একটা বক্স চলে আসবে, অথবা এখানে ক্লিক করলেও আমরা এখান থেকেও ব্যাক স্পেস করে মুছে দিয়েও 12 দিতে পারি। আচ্ছা, এখন আমরা আছি হচ্ছে হোমে। এই হোমের মধ্যে দেখেন বেশ কিছু অপশন আছে। এখানে যেমন আছে ক্লিপবোর্ড, এখানে আছে ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল। তো এই যে সেকশনগুলো দেখতে পাচ্ছেন, এই সেকশনের মধ্যে থেকে আমরা ক্লিপবোর্ডের কাজটা একটু পরে দেখব। তাহলে সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে ফন্টের কাজ, এরপর আমরা ক্লিপবোর্ডের কাজ দেখব। আচ্ছা, কেন দেখব এটার পিছনে কারণ আছে। আচ্ছা, এরপর হচ্ছে এই যে মুভমেন্ট হচ্ছে, এটা আমার হচ্ছে লেখার স্টার্ট বার। এখান থেকে আমার লেখাটা স্টার্ট হবে। আপনি যখনই লিখবেন, কোথাও কোনো কিছু লিখতে যাব, এইটা যেখানে লাফ পারবে আপনার লেখাটা সেখান থেকে স্টার্ট হবে। সাপোজ হচ্ছে আমি লিখি
ধরেন আমি হচ্ছে যে আমার নাম লিখলাম। এখন কোনো কারণে আমার এই নামটা লিখলাম, লেখার পর লেখার ফন্টটা আমার যদি চেঞ্জ করার দরকার হয়, সর্বপ্রথম যেহেতু আমরা ফন্টে আসছি, সর্বপ্রথমই কিন্তু আমাদের ফন্ট শো করছে। মা আমাকে হ্যাঁ খারাপ দাও এই ঘর থেকে দিয়ে আসি আচ্ছা, যেহেতু আমরা ফন্টে আছি, তো সর্বপ্রথমই আমাদের এই ফন্টটা চেঞ্জ করতে হবে। তো ইংলিশের জন্য আমাদের ফন্টটা সবসময় আমরা আসলে লিখে থাকি হচ্ছে টাইমস নিউ রোমানে। এটা আমাদের একটু মনে রাখতে হবে যে আমাদের এই ফন্টগুলো আমরা অলওয়েজ লিখে থাকি হচ্ছে টাইমস নিউ রোমান। আচ্ছা, এখন বাংলার জন্য আলাদা, তখন আমরা যখন বাংলা লিখবো তখন আমরা বাংলারটা দেখব। আচ্ছা, এখন আমি একটু লিখলাম যে আমার হচ্ছে নাম, নামের পর আমার কার্সারটা কিন্তু ডান পাশে আছে। এখন আমি এখানে আরো অনেক বড় লিখতে চাচ্ছি না, আমি এখন নিচে আসতে চাচ্ছি। যে আমি নাম লিখলাম, এখন আমার সম্পর্কে আমি আর একটু কিছু লিখবো, সেটা ডান পাশে এভাবে অনেক বড় না করে আমার নিচে আসবো, তাহলে আমাকে ইন্টার চাপতে হবে, তাহলে আমি নিচে এক ঘর নিচে চলে আসবো। আবার এই ইন্টারটা যেমন আমি চাপার কারণে নিচে চলে আসছে, কিছু কিছু কারণে অন্য অন্য জায়গাতে এই ইন্টার করলে কিন্তু আমি একটা ফাইল ওপেন হয়ে যাবে। মানে এই ইন্টারের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ। আচ্ছা, এখন আমি হচ্ছে লিখলাম যে আই অ্যাম এ ডিজিটাল মার্কেটার, অথবা লিখতে পারি যে আই অ্যাম এ ফ্রিল্যান্সার। আচ্ছা, যেটাই লিখি এভরিথিং। আচ্ছা, লেখার পর আমার কোনো কারণে যদি মনে হয় যে হচ্ছে আমি এই লেখাটাকে একটু মোটা করব, বোল্ড যেটাকে বলা হয়, বা আমাদের হেডলাইনগুলো আমরা যারা ইউজ করে থাকি ওই হেডলাইনগুলো কিন্তু একটু বোল্ড হয়। এর জন্য দেখেন বি যে লেখা আছে আমাদের এখানে, এই বি এর মধ্যে ক্লিক করলে দেখেন আমাদের লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেল, মানে মোটা হয়ে গেল। তো এই বোল্ড করা আমাদের অনেক কাজে লাগবে, বোল্ড করতে হবে আমাদের অনেক লেখার মধ্যে। আচ্ছা, আবার এই বোল্ড লেখাটার ডান পাশে যেটা আছে এটা হচ্ছে ইটালিক, এটা যদি আমরা ক্লিক করি লেখাটা আমাদের একটু বাঁকা হয়ে যাবে। দেখেন লেখাটা আমাদের একটু বাঁকা হয়ে যাচ্ছে। আবার তার ডান পাশে যেটা আছে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের লেখাটা হচ্ছে আন্ডারলাইন হবে। আন্ডারলাইন মানে হচ্ছে নিচ দিয়ে একটা দাগ যাবে। দেখেন নিচ দিয়ে একটা দাগ চলে আসছে। এখন আমার লেখার মধ্যে আমি কার্সারটা এখানে নিয়ে চলে আসছি। এখন যদি আমি মনে হয় যে এই জিনিসগুলো আমার আগের মতো করে আবার রাখবো, যেমন হচ্ছে এটা আমি রাখবো না, এটা আসলে চেঞ্জ কি করে করব? দেখেন আমি এটাকে যখন আমি এভাবে কার্সারটাকে ধরে চেপে ধরে এভাবে সম্পূর্ণকে সিলেক্ট করলাম, আমার বাম পাশে মানে মাউসের দুইটা বাটন থাকে, একটা ডান পাশে একটা বাম পাশে। তো আমাদের সব সময় কাজ করতে হয় বাম পাশেরটা দিয়ে। তো বাম পাশেরটা চেপে ধরে আমরা সিলেক্ট করলাম ড্রাগ অ্যান্ড ড্রপ করে। এরপর দেখেন এটা কিন্তু আমাদের একটা হচ্ছে এক্সট্রা একটা কালার চলে আসছে, মানে হচ্ছে এটা কি আমরা এই কালার এই কাজগুলো আমরা যেগুলো যেগুলো করেছি সেগুলো সেগুলো সিলেক্ট হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে এই টিক চিহ্নটা তুলে দিই, দেখেন আমাদের নিচের যে লাইনটা ছিল আন্ডারলাইন সেটা চলে গেছে। আমি যদি ইটালিকটা তুলে দিই তাহলে আমাদের লেখাটা দেখেন হচ্ছে ইটালিক উঠে গেছে। আবার বোল্ডটাকেও যদি তুলে দিই দেখেন আমাদের লেখাটা বোল্ডও চলে গেছে। তো এইভাবে আমার এই লেখাটাকে কোনো একটা লেখার মাঝে কোনোটাকে যদি আমি ছোট বড় ফন্ট করতে চাই, দেখেন আমি হচ্ছে এখান থেকে ছোট বড় সব করতে পারবো। এটা হচ্ছে ফন্ট সাইজ ছোট বড় করা। আপনার যত ফন্টে দরকার আপনি এই ফন্টটাকে তত বড় করতে পারবেন। জাস্ট ক্লিক করবেন সেই ফন্টটা তত বড় হয়ে যাবে। সম্পূর্ণ সিলেক্ট করলে সম্পূর্ণ একসাথে বড় হবে, যেইটুকু সিলেক্ট করবেন সেইটুকুই শুধু বড় হবে। যেমন আমি শুধু ইসলামটাকে বড় করব, শুধু দেখেন ইসলামটুকুই বড় হবে, তবে সিলেক্ট করে নিতে হবে। তো আমাদের এভাবে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, আমি যদি টোটালটাকে এভাবে দেখেন এক সাইজে করতে চাই, আমি কি করব? আমাকে কি হচ্ছে এখন এই সাইজটাকে একটা করব,
আবার এই সাইজ একভাবে করব, এভাবে করব, করব না। কারণ হচ্ছে আমার একটা পেজের মধ্যে ৫ রকম ফন্টে ৫ রকম সাইজ থাকতে পারে। যদি আমার মনে হয় যে না আমি সবগুলোকেই ১২ ফন্টে নিয়ে আসবো, অফিসিয়াল ফন্টে নিয়ে আসবো, তাহলে আমাকে এভাবে সম্পূর্ণগুলোকেই সিলেক্ট হয়তো মাউস চেপে করতে হবে অথবা কন্ট্রোল এ চেপে করতে হবে। তাহলে আপনার টোটাল পেজ সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা হচ্ছে দেখেন এই ফন্টের ঘরে কোনো সংখ্যা ছিল বাট এখন কিন্তু নাই। তার কারণ হচ্ছে যে এখানে এলোমেলো সংখ্যা আছে। এই কারণে এরা কোনোটাকেই ফাইন্ড আউট করতে পারে নাই। এখন আপনাকে একটা ফন্ট সেট করে নিতে হবে। এই তীরের মধ্যে ক্লিক করে আমরা হচ্ছে ১২ তে ক্লিক করব। দেখেন আমার সব ফন্টগুলো সেম সাইজ হয়ে যাবে। এখানে যত লেখা থাকবে সবগুলো একই সাইজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমার এটা গেল। এরপরে দেখেন আমাদের এই যে ডান পাশে একটা অপশন আসছে যে হচ্ছে লেখা আছে, দেখুন আমি কার্সার যখন নিচ্ছি নিচে কিন্তু লেখা আসছে যে হচ্ছে গ্রো ফন্ট। আচ্ছা, একটু ফোন আসছে দেখি। আচ্ছা, দেখেন আমরা হচ্ছে যে এখান থেকে আমাদের যেই অপশনটা আছে এখানে নিয়ে গেলে বলতে হচ্ছে গ্রো ফন্ট, অথবা নিচে ছোট্ট করে লেখা আছে ইনক্রিজ দ্য ফন্ট সাইজ। মানে আমরা যেমন এখান থেকে আমাদের ফন্টগুলো ছোট বড় করতে পারছি, সেম ভাবে এখান থেকেও আমাদের যে সিলেকশন যেটুকু করা থাকবে এখান থেকেও আমাদের ছোট বড় একটা একটা করে বড় হবে। আবার পাশেরটায় যদি দিই আমাদের এগুলো আবার একটা একটু করে ছোট হবে। বাট এভাবে যদি আমরা ছোট করতে যাই তাহলে আমাদের আসলে সঠিক সাইজটা আসবে না। এজন্য আমাদের সবসময় এখান থেকেই ছোট করতে হবে। বা আপনারা একটা একটা করে চাইলে এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এরপর আমাদের এটা হচ্ছে এটা আমাদের যেই কাজগুলো যাই করবেন এখান থেকে ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসবে। আচ্ছা, এখান থেকে যেমন এইটাকে যদি আমরা করি আমাদের অনেক কিছু কিছু জায়গায় কিছু কিছু লেখার মাঝখানে দেখবেন হচ্ছে দাগ, যেগুলো আসলে এখন আর এগুলো কাজে লাগে না বা এগুলো স্টাইল দেখতেও ভালো লাগে না। যদি কোনো সময় কোনো কাজের জন্য প্রয়োজন হয় তাহলে এগুলো আমরা করে নিতে পারবো, যে হচ্ছে লেখার মাঝখান দিকে যতই লিখবেন এরকম মাঝখান থেকে একটা করে দাগ। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের যে লেখাগুলো দেখেন আমরা সূত্রের সময় বা বিভিন্ন কাজের জন্য লাগে। সাধারণত হচ্ছে আমরা যে কাজ করব বা আমরা যে ফ্রিল্যান্সিং করব, এর জন্য যেই কাজগুলো আমাদের দরকার, এগুলোর জন্য আমাদের এগুলো লাগবে না। তো ফ্রিল্যান্সিং করতে আসছি আমাদের যে হচ্ছে কখনো মাইক্রোসফট ওয়ার্ড লাগবে না, বিষয়টা হচ্ছে এরকম না। আমাদের মাইক্রোসফট যেমন ওয়ার্ডের কাজ জানতে হবে, আমাদের এক্সেল, পাওয়ার পয়েন্ট আমাদের যতটুকু দরকার যেন আমাদেরকে আরেকজনের কাছে যেতে না হয়, আমরা ঠিক ততটুকু কাজ শিখবো। কারণ হচ্ছে যে আমরা যদি এগুলা প্রত্যেকটা আপনাদেরকে এ টু জেড দেখাই, বা আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আপনাদেরকে সম্পূর্ণ শিখাই, তাহলে আমাদের এই শর্ট টাইমে কখনো শেখানো সম্ভব না। কারণ হচ্ছে যে আমাদের যেই অফিস প্রোগ্রামের যে একটা কোর্স, এটা কত মাসের বলেন তো আপনারা? 6 মাস। 6 মাস। আচ্ছা, আপনারা অনেকেই কিন্তু এই কোর্স করেছেন, তাই না? কোর্স করি নাই জি একেবারেই স্যার। নতুন এরকম হয়তো ২-১ জন আছেন। তো এই ৬ মাসের একটা মানে কোর্স আপনাদেরকে আমরা হচ্ছে এ কতদিন? মোটামুটি হচ্ছে ১০-১২ টা ক্লাস, ১০-১২ টা না। আসলে টোটাল ক্লাস পাবো ৫ থেকে ৬ টা এটার উপরে, মাইক্রোসফটের উপরে। তো এই ৬ টা হোক অথবা ১০ টা ক্লাসই হোক, এই ১০ টা ক্লাসে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। কারণ আমাদের তো মূল উদ্দেশ্য বা মূল ক্লাস হচ্ছে ফ্রিল্যান্সিং। জি এজন্য স্যার। আসলে মূল টপিকগুলো টাচ করে আমাদেরকে ফ্রিল্যান্সিং এ যেতে হবে। এজন্য আমরা কিন্তু অনেক কিছুকে স্কিপ করব। কারণ আপনাদেরকে প্রপার ওয়েতে এত কিছু শেখানো সম্ভব না। অনেক সময় অনেক কিছু স্কিপ করে গেলে আমাদের মধ্যে হয়তো একটা প্রশ্ন আসে, "কি ব্যাপার এতগুলো স্যার স্কিপ করে গেল, এটা নিয়ে কথা বলল না বা এটা শেখালো না?" কারণ আমাদের সময়ের অভাব এবং হচ্ছে এটা শেখানোর মতো সুযোগ নাই।
আমাদের যেটুকু দরকার আমরা শুধু সেটুকু দেখব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে জিনিসটা দরকার, এখান থেকে এগুলো দরকার নাই। এই যে ডাবল এ, একটা বড় এ, একটা ছোট এ। এখানে যদি আমরা ক্লিক করি, আমরা সবাই নাম শুনেছি আপার কেস এবং হচ্ছে লয়ার কেস। তো আপার কেস আর লয়ার কেসের পার্থক্য আমি আপনাদেরকে বুঝাবো। তার আগে হচ্ছে আরেকটু এই লেখাগুলো আমরা বাড়াই নিই। তো দেখেন, আমরা এখন ক্লিপবোর্ডে আসি। ক্লিপবোর্ডের কাজ কি? ক্লিপবোর্ডের কাজ হচ্ছে আমি ধরেন এখানে ৫টা লাইন লিখেছি, লেখার পর এই লাইনটা আমাকে আবার লাগবে। আমি টাইপ করতে না চাইলে আমি কি করতে পারি? এটাকে আমি টোটাল সিলেক্ট করে নিয়ে এটাকে আমি কপি করতে পারি। দেখেন কপি। কপি করে আমি যেই জায়গাতে এটাকে রাখতে চাচ্ছি সেই জায়গাতে আমি কার্সার ক্লিক করব। এখানে আমি এখান থেকে পেস্ট করে দিব। নিচে কন্ট্রোল লিখে দেন। করতে পারি, অথবা এই দেখেন এখানে পেস্ট লেখা আছে, এখান থেকেও ক্লিক করলেও পেস্ট হয়ে যাবে। আচ্ছা, এখন কোনো কারণে আমার লেখার মাঝখানে লিখতে লিখতে ছোট হাতের বড় হাতের এরকম কম বেশি হতেই পারে, স্বাভাবিক। কোনোটা আমি বড় হাতে লিখে ফেলছি, কোনোটা আমি ছোট হাতে লিখে ফেলছি, মানে লেখাগুলো এলোমেলো এরকম হতে পারে, তখন দেখতে খারাপ লাগবে না? জি স্যার। যখন কোনো একটা অফিসে দিবেন, আপনি হচ্ছে সেটা দেখা যাচ্ছে লেখার কোনো সাইজ ঠিক নাই। তো সেক্ষেত্রে আপনি যদি প্রথমেই লেখার সময় এত লক্ষ্য করে লেখেন, তাহলে হয়তো অনেক সময় লাগবে। আর আমরা যদি হচ্ছে টোটালি লিখে যাই, লেখার পর টোটালটাকে আমরা সিলেক্ট করে নিব কন্ট্রোল এ দিয়ে অথবা মাউস দিয়ে। করার পর যদি আমি এইটাকে সেন্টেন্স কেস, প্রথম যেটা আছে এটাই দেখি, দেখেন যদি ক্লিক করি, আমাদের এই সেন্টেন্স কেসের প্রথম মানে যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে বড় হাতের হবে। আচ্ছা, এরপরে যদি আমরা যেটা আছে এটা হচ্ছে লয়ার কেস, মানে আমাদের এগুলো ছোট হাতের হবে। দেখেন সম্পূর্ণ যেহেতু সিলেক্ট করি নেই। আচ্ছা, এখন লয়ার কেসে দিলে সব ছোট হাতের হবে। মানে আমাকে লেখার সময় এত লক্ষ্য করেও লিখতে হবে না, ওই শিফট চেপে ওই মানে হচ্ছে ক্যাপস লক চেপে চেপে এত কিছু করতে হবে না। আবার যদি আমি আপার কেস দিই তাহলে আমাদের সব অক্ষরগুলো বড় হাতের হয়ে যাবে। দেখেন সব অক্ষরগুলো বড় হাতের হয়ে গেছে। কোনো কারণে কেউ আপনাকে একটা লেখা দিল যে হচ্ছে আমাকে এটা একটু রিসাইজ করে দেন, দেখলেন যে কোনো জায়গায় জায়গায় বড় হাতের লেখা, কোথাও ছোট হাতের লেখা, অথবা সব বড় হাতের লেখা। তো তখন আপনি কি করবেন? এটাকে নিয়ে এসে এখান থেকে সব সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনি সেটা করে দিবেন। পুঁই শাক ভাজি করেছি দেখো। সেন্টেন্স কেস করে দিবেন। দেখেন প্রথমটা শুধু বড় হাতের। এখন এখানে আরেকটা বিষয় আছে। দেখেন আমি যখন সেন্টেন্স কেস করলাম, আমার অনলি ফার্স্ট যে সংখ্যাটা শুধু সেইটা কিন্তু বড় হাতের। বাট এর পরের যে আমার নামগুলো বা আমার যে মিনিং এর ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো কিন্তু ছোটই থেকে গেছে, তাই না? আচ্ছা, এটাও আমি চাচ্ছি কি যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম প্রথম সংখ্যা বড় হবে, প্রত্যেকটা ওয়ার্ডের বড় হতে হবে। তখন আমরা এই সেম ভাবে সিলেক্ট করব, করে এখানে যাব, যে দেখেন দেখেন ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড। দেখেন আপনার যত লেখা থাক, এখানে যদি আপনি ৫০০-৬০০টা সংখ্যাও আপনার লেখা থাকে, টোটাল পেজ লেখা থাকে, সম্পূর্ণকে সিলেক্ট করতে হবে আপনার, কিন্তু সিলেক্ট করার পর আপনি লিখবেন তাহলে আপনাকে এই রেজাল্টটাই দেবে। ভুল আপনাদেরকে সেদিনকেও আপনাদেরকে বলছিলাম যে কম্পিউটার কিন্তু ভুল করে না, ভুল হচ্ছে কি করি আমরা করি, মানে আমাদের ইনপুট, মানে আমরা সঠিক ইনপুটটা দিতে পারি না, এই জন্য কম্পিউটার কিন্তু আমাদেরকে সঠিক আউটপুটটা দেয় না আমাদের। এত ভুল এরকম করছো গা। এখন যাও না। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন আমাদের এটা গেল, এটা গেল, এটা আচ্ছা কালার। আচ্ছা, এখান থেকে আমাদের যে লেখাগুলো, এই লেখার ব্যাকগ্রাউন্ড গুলো আমরা চাইলে বিভিন্ন কালারিং করে নিতে পারি। অনেক সময় হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার অনেকে করে থাকে, বিশেষ করে এগুলো আমরা দেখি হচ্ছে বিভিন্ন পোস্টারিং এ, স্টুডেন্ট পড়াতে চাই, বাসা ভাড়া দেওয়া হবে, বা বিভিন্ন বিভিন্ন মানুষ বিভিন্ন পোস্টারিং বা বিভিন্ন কাজে কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ড গুলো ইউজ করে থাকে।
তো যদি আমাদের এরকম দরকার হয় আমরা হচ্ছে এরকম করে কিন্তু করে নিতে পারবো। আপনি এরকম করে চাইলেই করে নিতে পারবেন। এটা হচ্ছে এই যে ডাবল এ এবং হচ্ছে দেখেন একটা কলমের মতো কিন্তু চিহ্ন আছে। এখান থেকে আপনি হচ্ছে নিজের ইচ্ছা মতো করে 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 নিতে পারবেন, কালারিং করে নিতে পারবেন। আচ্ছা, অনেকের কাছে হয়তো কঠিন মনে হবে। ধীরে ধীরে প্র্যাকটিস করলেই সব শিখতে পারবেন, দেখতে পাবেন। আচ্ছা, এরপর দেখেন এ, এটা হচ্ছে আমার যেই লেখাটা হবে, মানে হচ্ছে যে এই যে আমি যে লিখতেছি যে একটা একটা করে ওয়ার্ড, এই লেখাটা আসলে কোন কালারে হবে এটা নির্ভর করবে হচ্ছে এখান থেকে। আমি এখান থেকে যেই কালারটা দিব দেখেন আমাদের লেখাগুলো সেই কালারে হবে। তো সাধারণত আমাদের লেখাগুলো কিন্তু হয় কি কালো। তো দেখা যাচ্ছে যে আপনার লেখাটাকে রেড, আপনি লিখছেন কারো একটা কম্পিউটারে, লেখাটা রেড কালার হচ্ছে। এখন এই রেড কালারে আপনি কোনো অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে? হবে না। না কাউকে স্যার। কোনো কিছু লিখে দিবেন, গ্রহণযোগ্য হবে না। একমাত্র এই ব্ল্যাঙ্ক ছাড়া কোনো কালারই কিন্তু গ্রহণযোগ্য হবে না। সুতরাং আপনাকে কি করতে হবে? এটাকে এই কালার কিন্তু চেঞ্জ করেই নিতে হবে এখান থেকে। অথবা আপনি রেড লেখেন, কোনো প্রবলেম নাই। আপনি লেখা শেষ করেন। শেষ করার পর সম্পূর্ণ সিলেক্ট করেন। সিলেক্ট করে আপনি হচ্ছে এখান থেকে কালার চেঞ্জ করে দেন। দেখবেন সেম কালার হয়ে যাবে। এরপরে আপনি সেটাকে কাজে লাগাতে পারবেন। এছাড়া কিন্তু সেটাকে আপনি কাজ করতে পারবেন না। আচ্ছা, এখন এই হোমের মধ্যে থেকে আমরা এখান থেকে চাইলে এই লেখাটাকে আমাদের আরো ৫ বার দরকার সাপোজ। অথবা এখানে আমরা ভুলে এটা লিখে ফেলছি। আমরা এটাকে ভুলে লিখে ফেলছি, আমরা এটা ডিলিট করব না। বাট এই লেখাটা এখানে হবে না, আমার এই লেখাটাই মাঝখানে হবে। তাহলে আমরা কি করব, কিভাবে নিয়ে আসবো? এই লেখাটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাকে রাইট বাটন ক্লিক করি, এ দেখেন কাট। আমি হচ্ছে শর্টকাট না ইউজ করে আমি হচ্ছে এভাবে কাট ইউজ করব। অথবা এখানে সম্পূর্ণ সিলেক্ট করলাম, এখান থেকে কাট, এই যে বামে কাট করলাম, দেখেন কাট হয়ে গেল, মানে হচ্ছে এখান থেকে চলে গেল। এখন এই লেখাটা আমি চাইলে সম্পূর্ণ সিলেক্ট করে ব্যাক স্পেস করে কেটে দিতে পারতাম। ওইটা কিন্তু আমি আমার ব্যাক নিয়ে আসতে পারতাম না। ব্যাক বলতে যে ওই লেখাটা আমার এখানে লিখছি, ওই লেখাটা আমার এই জায়গাটাতে দরকার। তখন আমি হচ্ছে কি করব, এই যে শিফট, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে দেখি, এখান থেকে জাস্ট পেস্ট করে দিব। এই পেস্ট থেকে এসে আমরা পেস্ট করে দেবো। দেখেন ওই লেখাটা, এখানকার লেখাটা আমার এখানে চলে আসছে। এখান থেকে চলে গেছে, বাট এখানে আমি নিয়ে আসছি, আমার এখানে দরকার ছিল, এখানেই কিন্তু চলে আসছে। এখন আমাদের যেই লেখাটা ছোট্ট করে আমরা ধরেন এইটুকু লিখলাম, এই লেখাটা আমাদের দরকার হচ্ছে মাঝখানে। যেহেতু আমরা ছোট্ট একটা অ্যাড্রেস, মাঝখানে লিখলে কিন্তু আরো দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে। তো এইটাকে আমরা যদি হচ্ছে, এই দেখেন এখানে একটা অপশন আছে, আমাদের এখানে সিলেক্ট করা ছিল। আমরা যদি এই ডান পাশেরটাকে সিলেক্ট করি তাহলে এটা কিন্তু মাঝখানে যাবে। দেখেন সেন্টার। আপনি হয়তো ছোট্ট করে একটা কিছু লিখলেন বা অথবা বড় করে লিখলেন যে আপনি যেটাকে কি করবেন মাঝখানে রাখতে চান, তাহলে এইখানে ক্লিক করলে এটা মাঝখানে চলে যাবে। এরপর এইটাখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে অ্যালাইন টেক্সট টু রাইট, মানে হচ্ছে ডান পাশে চলে যাবে। আমার একটা চলে গেল, তার কারণ হচ্ছে যে আমার এইখানে আমার কার্সার আছে, এই কারণে শুধু এইটাই চলে গেল। আমি যদি সম্পূর্ণটাকে সিলেক্ট করি তবে সম্পূর্ণটা যাবে। এখন আপনি যদি লেখেন, আপনার লেখাগুলো দেখেন শুধু বাম দিকে যাবে, ডান পাশে আপনাকে ঠিক রাখবে। যদি ইন্টারও করেন আপনার ডান পাশে ঠিক রেখে লেখাগুলো বাম দিকে যাবে, মানে আপনার বাম সাইড ঠিক রাখবে। কিন্তু আমি যদি এটাকে বাম সাইডে রাখি তাহলে কি করবে, আমার লেখাগুলো দেখেন বাম সাইড ঠিক রাখবে, কিন্তু কার্সার মুভমেন্ট হয়ে কার্সার ডান দিকে চলে যাচ্ছে। আর আরেকটা পার্থক্য দেখেন, এটাই সেম যদি আমি রাইটে যাই, আমার কার্সারের জায়গায় কার্সার থেকে যাচ্ছে, লেখা কিন্তু সরে সরে যাচ্ছে, মানে বাম দিকে যাচ্ছে। মানে আমার ডান পাশটা শুধু ঠিক রাখবে। এই লেখাগুলো ডান মাঝখানে নিতে চাইলে আমি তখন হচ্ছে আমরা এই মাঝখানে রাখবো। আচ্ছা, এটা গেল। আর এটা হচ্ছে দুই সাইডে
মানে হচ্ছে যে এই সাইডটাকে সমান সমান রাখবে, মিডিল, মানে জাস্টিস। আচ্ছা, এইটা হচ্ছে যে আমি একটা হেডলাইন লিখলাম, লেখার পর সেইটার মাঝখানে 5টা টপিক হতে পারে, অথবা হচ্ছে একটা টিক চিহ্ন হতে পারে, তার 4টা হচ্ছে টিক মার্ক হবে, ও মানে 1 2 3 4, অথবা রোমান সংখ্যা বা বিভিন্ন সংখ্যা আমরা অনেক সময় ইউজ করে থাকি। তো এইগুলো আমরা হচ্ছে এগুলোর মধ্যে থেকে টিক চিহ্নগুলো দিতে পারবো, এরপর থেকে রোমান চিহ্নগুলো দিতে পারবো। দেখেন আমি যদি এখানে এটা দিই এটা হবে, এটা দিলে এটা হবে। মানে আমাদের বিভিন্ন অপশন বা বিভিন্ন হচ্ছে যে প্রশ্নগুলো যখন থাকে দেখবেন আমাদের ওইগুলোর মধ্যে এই টিক মার্কগুলো কিন্তু ইউজ করা থাকে কম বেশি, আমরা কিন্তু সবাই এই টিক চিহ্নগুলোর ঠিক পরিচিত। এভাবে কিন্তু এই টিক চিহ্ন আমাদের সবারই পরিচিত। তো এই টিক চিহ্নগুলো আমরা আসলে মূলত এখান থেকে নিয়ে এসে থাকি। এখানে এইগুলো যেই কোনো ইচ্ছা, বিশেষ করে হচ্ছে এই টিক চিহ্নগুলো বেশি ইউজ করা হয়। আচ্ছা, এরপরে ডান পাশে যেটা আছে দেখেন, এই ডান পাশের গুলো হচ্ছে আমি চাইলে এই সবগুলোকে 1 2 3 4 করতে পারি। চাইলে ABCD ছোট হাতের, বড় হাতে, তারপরে রোমান, মানে আমরা যেইভাবে চাচ্ছি আমরা সেইভাবেই ইউজ করতে পারি। দেখেন আমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে বাম দিকে, আমরা আমাদের পয়েন্টগুলো সেইভাবে সেট করে নিতে পারি। তো এইটাও দেখেন সেম ভাবে আমাদের এই ডান পাশের যেটা আছে এখান থেকেও আমরা কিন্তু এইভাবে এগুলো সেট করে নিতে পারি, যার যেভাবে দরকার সেই ভার্সনগুলো আমরা সেভাবে করে নিব। আচ্ছা, ইনক্রিজ ইনডেন্ট এগুলো দরকার নাই। আচ্ছা, এটা হচ্ছে যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, মানে বড় থেকে ছোট, ছোট থেকে বড়।